হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। গত ভিডিওতে আমি পার্ট ওয়ান বা পর্ব ওয়ান এবং পর্ব টু এই দুটো ভিডিওতে তোমাদের জৈব রসায়ন এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো মাধ্যমিক বিগত সালে এসেছে সেই এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহকারে তোমাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা জৈব রসায়ন থেকে 2 নম্বর এবং 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, যেগুলো তোমাদের সাজেশন হিসাবে আমি দিচ্ছি এবং এগুলো মাধ্যমিকেও বিগত সালগুলিতে এসেছে, সেই প্রশ্নগুলো উত্তর সহকারে তোমাদের সাথে আলোচনা করব। কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। তো একেবারে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন, যেটা মাধ্যমিক 2018 সালে এসেছে প্রশ্নটা। তো এখানে বলা হচ্ছে যে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? একই সাথে রয়েছে বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এই বিগত সালের প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও, এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্যই। তো এই প্রশ্নটার সাথেই আবার অথবা দিয়েছে, দেখো যে একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কি? হাইড্রোকার্বনটির একটি ব্যবহার লেখো। এটা মাধ্যমিক 2023 এসেছে। এই দুটো প্রশ্নের উত্তর একই, তবে একটু আলাদা করে দিয়েছে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথম প্রশ্নে যাই যে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি। তো ক্লোরিনের সঙ্গে মিথেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া করতে গেলে আমাদের কি দরকার বা কি করতে হবে, অর্থাৎ কন্ডিশনটা কি থাকতে হবে, সেটা আমাদেরকে লিখতে হবে। তো উত্তরটা হবে, দেখো যে বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানোর যে শর্ত, মানে তোমাকে সেই শর্তটা লিখতে হবে। শর্তটা হচ্ছে যে এই বিক্রিয়াটি ঘটাতে গেলে আমার অতিবেগুনি রশ্মি থাকতেই হবে, এটা গেল শর্ত। এবার বলেছে বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। তোমরা জানো যে ক্লোরিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া 4টে ধাপ আছে। তো আমাকে এখানে পরীক্ষায় বলেছে যে প্রথম ধাপের রাসায়নিক সমীকরণ। তো প্রথম ধাপ দেখতে পাচ্ছ যে এখানে আছে মিথেন, তার সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে কার উপস্থিতিতে? ইউভি, আল্ট্রাভায়োলেট রে, বা তোমার এখানে তোমার যে অতিবেগুনি রশ্মি তার উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটছে। এবার বিক্রিয়াটি ঘটে কি তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যে CH3 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এই সিএল, এই যে সিএলটা আছে সিএল এর সাথে যুক্ত এই সিএল তৈরি করেছে। আর যেহেতু প্রথম CH4 থেকে একটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে CH3 আর এই Cl2 এর থেকে একটা ClH নিয়ে এই সিএল তৈরি করেছে, তাহলে আর কটা সিএল রইলো? একটা। তো সেই সিএলটাকে নিয়ে তৈরি হয়েছে CH3Cl, ঠিক আছে। এই গেল প্রথম বিক্রিয়া। তো এইভাবে প্রত্যেকটা বিক্রিয়া হয়ে যেত, কিন্তু প্রথমটা বলেছে তাই তোমাদের প্রথমটা লিখতে হবে। এবার এই যে অথবা দিয়ে প্রশ্নটা রয়েছে, এই অথবা দিয়ে প্রশ্নটা একই উত্তর, কিন্তু এখানে একটু আলাদা, যে হাইড্রোকার্বনটি কি। হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে হাইড্রোকার্বন, এই বিক্রিয়াতে কার্বন এবং হাইড্রোজেন সহযোগে যেটি গঠিত হচ্ছে। তাহলে হাইড্রোকার্বন কি? CH4 কি? CH4টা হচ্ছে মিথেন, তাহলে হাইড্রোকার্বনটি হবে মিথেন। সাথে রয়েছে যে হাইড্রোকার্বনটা একটা ব্যবহার লেখো। মিথেনের ব্যবহার, মিথেনটা তো অনেক ব্যবহার রয়েছে, তার মধ্যে আমাদের প্রধান যে ব্যবহারটা হয় সেটা হচ্ছে যে মিথেনের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এটা তোমরা সহজভাবে লিখে দিলে। এই গেলে একটা প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর, যে ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এটাও মাধ্যমিক 2018 সালের প্রশ্ন, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে সমীকরণটা লিখতেই হবে এবং কি ঘটে সেটাও লিখতে হবে। অনেকে কিন্তু শুধুমাত্র সমীকরণটা লিখে দেয় বা অনেকে মাত্র শুধুমাত্র লেখাটা লিখে দেয়, এটা কিন্তু হবে না, তোমাকে দুটো লিখতে হবে, ঠিক আছে। তো দেখো ইথানল তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু সোডিয়াম, তোমরা জানো যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর একেবারে উপর দিকে অবস্থিত। তাহলে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। এটা তোমাকে লিখতেই হবে যে কি কি উৎপন্ন করে। এবার বিক্রিয়াটা আসো, এই যে এখানে ইথানলের সংকেত C2H5OH, তার সঙ্গে আমার বিক্রিয়া করছে Na অর্থাৎ সোডিয়াম। নিয়ে বিক্রিয়া করে কি হয়েছে দেখো, এটা যখন বিক্রিয়া করে তখন এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যায়, হাইড্রোজেনটা সরে যায়। হাইড্রোজেন সরে গিয়ে সেই জায়গাতে আমার কি যুক্ত হয়ে যায়? সোডিয়ামটা যুক্ত হয়ে যায়। তাহলে ONA। আর এখান থেকে যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল সে হাইড্রোজেন এখানে লিখলাম মানে প্লাস দিয়ে হাইড্রোজেনটা। এবার দু সাইডে কি করতে হবে? ব্যালেন্স করে দিতে হবে। ব্যালেন্স করতে তোমরা তো নিশ্চয়ই পারবে, তো ব্যালেন্সটা করে নেবে, ব্যাস হয়ে গেল। এই জায়গায় বিক্রিয়াটা তুমি লিখে দেবে। আর তুমি যদি মনে থাকে বিক্রিয়াটা সরাসরি, তাহলে তুমি লিখতেই পারো। আর যদি না বুঝতে পারো তাহলে তোমাকে এইভাবে নিজেকে বানিয়ে লিখতে হবে। এবং কি কি উৎপন্ন হলো, এটা যে উৎপন্ন হলো যে C2H5ONA, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড, ঠিক আছে। আর তার সাথে রইল হাইড্রোজেন, এই দুটো জিনিস উৎপন্ন হয়।
আচ্ছা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর মাধ্যমিকের জন্য, 2026 মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই তিনের প্রশ্নটা। জৈব এবং অজৈব যৌগের তিনটি পার্থক্য লেখো। মাধ্যমিক 2016 এবং মাধ্যমিক 2018 দুটো সালেই কিন্তু প্রশ্নটি এসেছে। তো জৈব অজৈবর পার্থক্য তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো, অথবা তোমাদের বইতেও রয়েছে যদিও। তো জৈব যৌগ এবং অজৈব যৌগ, এখানে অনেকে প্রশ্ন করে সেটা 3 নম্বরের এসেছে। তো আমি যদি তিনটি পার্থক্য লিখি আমাকে 3-এ 3 দেবে, হ্যাঁ 3-এ 3 দেবে, কিন্তু তোমাকে একেবারেই প্রধান যে পার্থক্য সেগুলো লিখতে হবে। তার চেয়ে আমি বলবো যে তুমি যেমনই লেখো না কেন তুমি কমসে কম 4টে লিখে আসবে, ঠিক আছে। তো দেখো, জৈব যৌগ 1 নম্বরে হচ্ছে যে এগুলো সাধারণত সমযোজী যৌগ হয়, আর অজৈব গুলো তড়িৎযোজী যৌগ হয়। জৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, আর হ্যাঁ, আর অজৈব যৌগ, এটা জৈব হবে না, এটা অজৈব হবে। অজৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। জৈব যৌগ তড়িৎ পরিবহন করে না। অজৈব করে না বলতে একেবারে ভুল হবে এগুলো, মানে তুমি প্রধানভাবে দেখতে গেলে করে না, কিন্তু ঠিক আছে, কিন্তু কিছুটাও করে। এখানে দেখো, অজৈব যৌগগুলি তড়িৎ পরিবহন করে, আর এটা বহু সংযোগ বিক্রিয়া দেখা যায়, এটা বহু সংযোগ বিক্রিয়া দেখা যায় না। একদম সহজ পার্থক্য, তুমি 4টে লিখলে। এবারে দেখো 4 দাগের প্রশ্ন, যেটা মাধ্যমিক 2016 সালে প্রশ্নটি এসেছে। কি বলেছে, যে প্রদত্ত যৌগগুলিতে কার্যকরী গ্রুপের সংকেত লেখো। এটা তো আমি শিখিয়েছিলাম যে কিভাবে গ্রুপের সংকেতগুলো ইজিলি লিখবে। তখন দুটো জৈব যৌগ দিয়েছে, একটা ইথাইল অ্যালকোহল, একটি অ্যাসিটালডিহাইড। তো এখানে ইথাইল যে অ্যালকোহলটা আছে, এই ইথাইল অ্যালকোহল কিভাবে বুঝবে যে কার্যকরী গ্রুপের সংকেত কি। তুমি যদি এই ফর্মুলাটা জানো, সংকেতটা জানো, তাহলেও করতে পারো। তুমি ধরো তোমার সংকেতটা মনে নেই, তো তুমি এটা তো জানবে যে অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের কোন কার্যকরী গ্রুপ বসে, ওইচ বসে, তাই তো, ওইচ বসে, ওইচ এর অ্যাল। তাহলে অ্যালকোহল ক্ষেত্রে আমার যে কার্যকরী গ্রুপ সেটা হবে ওইচ। আর এখানে দেখো অ্যাসিটালডিহাইড, মানে অ্যালডিহাইড যুক্ত আছে। আর অ্যালডিহাইড কোন ক্ষেত্রে বসে, সিএইচও, তাই তো, অ্যালডিহাইড এর অ্যাল বসে। তাহলে সিএইচও অ্যালডিহাইড। তুমি এই লেখাটা দেখে তুমি বুঝতে পারবে যে কি যে কার্যকরী গ্রুপটা কি যুক্ত আছে। 5 থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকে বলে রাখি, আজকের ভিডিওতে অনেকগুলো প্রশ্ন তো আছে, তো আজকের ভিডিওতে আমি 16টা প্রশ্ন আলোচনা করবো, বাকিগুলো পরের আর একটা ভিডিওতে পার্ট 4 বা পর্ব 4-এ আলোচনা করে দেবো। তাহলে এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন তোমাদের শেষ হয়ে যাবে, এবং একদম 100% গ্যারান্টি তোমরা টেস্টে কমন পাবেই পাবে, ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও। তো এটা মাধ্যমিক 2017 সালে প্রশ্নটি এসেছে। এই ধরনের প্রশ্ন দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন কারণ নেই, তুমি ধীরে সুস্থে আগে প্রশ্নটাকে আরো একবার পড়ো। ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কি জানি, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বনের মধ্যে 2 অথবা 3টে বন্ধন থাকবে, তাই তো। এবার ইথিলিনের সংকেত আমরা কি জানি, C2H4। C2H4 এর সংকেতটা আমরা জানি, এই সংকেতটা কিন্তু জানতেই হবে। এবার C2H4 কে তুমি ভেঙে দাও, 2টো কার্বন প্রথমে একটা একটা করে বন্ধন দিয়ে যুক্ত করলে, H4 আছে মানে কি, এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে মাঝে বন্ধন কটা তৈরি হবে, কার্বনের যোজ্যতা জানো 4, তাহলে 2টো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে মাঝে আরো 2টো বন্ধন হবে, তাহলে 4টে করে হয়ে গেল। তাহলে এই যে তুমি গঠনটা করলে, এটা হচ্ছে গঠন ইথিলিনের। এবার তুমি লিখে দেবে যে দুটি কার্বনের মধ্যে যেহেতু সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত রয়েছে, তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্যাস, এইটুকু হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের 6 দাগের প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন বলতে গেলে। মাধ্যমিক 2015 সালে প্রশ্নটি এসেছে, কৃত্রিম পলিমার ব্যবহারের অসুবিধা লেখো। কিন্তু বর্তমানে এত বেশি প্রশ্ন আসার চান্স কম, টেস্টে তবে আসতে পারে। কৃত্রিম পলিমার ব্যবহারের অসুবিধা দেখো। কৃত্রিম পলিমার হচ্ছে এটা কি, এটা জৈব অবিশ্লেষ্য, যেটা সহজে মাটির মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া বা ছত্রাক, এগুলোর দ্বারা যে নিঃসৃত এনজাইম, সেগুলোর দ্বারা এদের বিয়োজন ঘটে না। ঠিক আছে, এর ফলে বর্জ্য পদার্থ ক্রমে যদি না ঘটে, ধরো ওই মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে, ছত্রাক রয়েছে, তাদের দ্বারা নিঃসৃত এনজাইম দ্বারা ওদের বিয়োজন না ঘটে, তাহলে তুমি যতগুলোকে ব্যবহার করে ফেলে দেবে, ধীরে ধীরে ওগুলো নষ্ট হচ্ছে না তো, তাহলে ওগুলো কি হবে, জমি, নর্দমা, নালা, এগুলাতে কি হবে, আস্তে আস্তে সঞ্চিত হবে, কারণ ওগুলো তো নষ্ট হবে না। দীর্ঘদিন সঞ্চিত হতে হতে কি হবে, সেখান থেকে বিষাক্ত পদার্থ নির্গত হবে, এবং সেই বিষাক্ত পদার্থগুলো মাটি দূষণ ঘটাবে। আবার সেগুলোকে যদি তুমি পুড়িয়ে ফেলো, তাহলে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে, গন্ধযুক্ত গ্যাস, সেটা কি করবে, বায়ু দূষণ ঘটাবে। এভাবে আস্তে আস্তে মৃত্তিকা, জল, বায়ু দূষণ কিন্তু ঘটায় এই কৃত্রিম পলিমার গুলো। ঠিক আছে, কারণ এগুলো সহজে মানে বিশ্লেষিত হয় না, নষ্ট হয় না জিনিসটা। আচ্ছা, এরপর হচ্ছে 7 দাগের প্রশ্ন, বলেছে যে একটি জৈব যৌগের আণবিক সংকেত দিয়ে যায়। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু শিখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র বইটাকে ঝরঝর করে রিডিং পড়ে মুখস্থ করে তুমি এগুলো কিন্তু কিছুই করতে পারবে না। তোমাকে এগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো দেখো, একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4। ঠিক আছে, আমার ভয় পাওয়ার কিছু নেই, C2H4 আছে, ঠিক আছে। এটি কার্বন টেট্রা ক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবণ বর্ণকে বর্ণহীন করে। এবার বলেছে যে জৈব যৌগটিকে শনাক্ত করো। মাধ্যমিক 2016 সালে আসা একটা প্রশ্ন।
এবার দেখো কার্বন টেট্রাক্লোরাইড মানে কি জানি, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি CCl4, তাই তো। এই কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, ঠিক আছে, যা করে করে। এবারে বলেছে জৈব যৌগটিকে শনাক্ত করো। তাহলে জৈব যৌগটিকে শনাক্ত করতে গেলে আমাকে তো বিক্রিয়াটি ঘটাতে হবে। তাহলে আগে আমি বিক্রিয়াটা ঘটিয়ে নেবো। তোমরা কি করবে, তোমরা যদি আগে লেখাটা মনে না থাকে, ঠিক আছে, লেখা মনে থাকার দরকার নেই, আগে তুমি বিক্রিয়াটা করে নাও। বিক্রিয়াটি করে যেটা তৈরি হবে তুমি সেটা লিখে দাও উপরে, জায়গা ছেড়ে রাখবে। তো দেখো এটা হচ্ছে আমার যে তোমার কি বলে এটাকে আণবিক সংকেতটা, মানে তোমার C2H4 কে ভেঙে দিয়েছি আমি, ঠিক আছে। এবারে C2H4 ইথিলিন, তো এর সাথে কার যুক্ত হবে, কি বলেছে, ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিনের সাথে বিক্রিয়া। এবার বিক্রিয়াটা তোমাকে মনে রাখতে হবে। এবার ব্রোমিনটা কি হয়, এই যে ব্রোমিন Br2 আছে, দুটো বিআর আছে, এটার সাথে একটা বিআর যুক্ত হয়ে যাবে, এটার সাথে একটা বিআর যুক্ত হয়ে যাবে। তাহলে যখন যুক্ত হয়ে যাবে দেখো, তাহলে একটা কি হলো CH2Br আর একটা CH2Br, আর বন্ধন সংখ্যা একটা হয়ে যাবে। কেন, কারণ দুটো ছিল একটা হয়ে গেল কি করে, কারণ কার্বনের তো চারটে, তার মধ্যে দুটো হাইড্রোজেন যুক্ত আছে আর একটা ব্রোমিন ঢুকে গেল, তাহলে তিনটে বন্ধন দ্বারা যুক্ত হয়ে গেল, তাহলে বাকি রইল একটি, সেই জন্য একটা বন্ধন দ্বারা যুক্ত হয়ে গেল। এই বিক্রিয়াটা তুমি করে নিলে, এই বিক্রিয়াটা তোমাদের বই আছে হুবহু, এটা মুখস্থ করলে। এবার কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণে, ব্রোমিন তো লাল হয়, লাল বর্ণের দ্রবণে C2H4 পাঠালে দ্রবণ বর্ণহীন হয়ে যায়, এটা প্রশ্নতে দিয়ে দিয়েছে। অতএব যৌগটি হচ্ছে ইথিলিন, ঠিক আছে, যা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় বর্ণহীন 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। 1,2 কেন দিয়েছে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, ঠিক আছে। 1,2 কার্বন অনুযায়ী নামকরণ তোমরা শিখেছো, আর যেহেতু দুবার ব্রোমিন আছে তাই ডাইব্রোমো করেছে এখানে, ঠিক আছে। তো এটা তোমাকে সরাসরি বই থেকে মুখস্থ লিখতে পারো। তো তুমি বুঝতে পারবে ইথিলিন কি করে হলো, কারণ ব্রোমিনের সঙ্গে একমাত্র এটারই বিক্রিয়ায় আমার এই যে ব্রোমিনের সঙ্গে একটা মানে তোমার বর্ণহীন ব্রোমো ইথেনটা উৎপন্ন হয়, ডাইব্রোমো ইথেনটা, ঠিক আছে, এটাকে তোমাকে পড়তে হবে। আচ্ছা 8 দাগের প্রশ্নটা দেখো, যে কিভাবে পরিবর্তন করবে। এই ধরনের প্রশ্নগুলো টেস্ট পেপারে তুমি পেজে পেজে দেখতে পাবে, ঠিক আছে। এটা দেখো মাধ্যমিক 2017 সালে প্রশ্নটি এসেছে। দেখো কি থেকে কি পরিবর্তন করতে বলেছে, যে CH3CH2OH থেকে আমাকে করতে হবে CH2CH2, এই পরিবর্তন করতে হবে। তো এগুলো কি করে করবে, এগুলো তো তোমাকে তো যে বইয়েতে বিক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলো তো মুখস্থ করতেই হবে, কি দিলে কি হয়, কার উপস্থিতিতে কি হয়, কিভাবে যুক্ত হয়, এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, এর বাইরে কোনো বিকল্প এগুলো নেই। তো 2017 সালের দেখো CH3CH2OH আছে, তাকে আমাকে বানাতে হবে CH2CH2। তো মনে রাখতে হবে যে আমার CH3CH2OH থেকে CH2CH2 বানাতে গেলে আমাকে Al2O3 এটির উপস্থিতি থাকতে হবে, Al2O3, এবং সাথে 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে। এই দুটোর উপস্থিতিতে এটা ভেঙে CH2CH2 উৎপন্ন হবে, প্লাস আমার জল তৈরি হবে। ব্যাস, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে কিসের কিসের উপস্থিতি থাকতে হবে সেই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। বলে রাখি যে তোমাদের এই যে তাপমাত্রা আছে এটা বিভিন্ন বইয়ে মোটামুটি কম বেশি দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে 250 থেকে 300, কোনো বইয়ে 300 থেকে 320 বা 300 থেকে 400 এরকম দেওয়া থাকে। তো ওটা ভ্যারি করে, ওটা কোনো ব্যাপার না, মোটামুটি কাছাকাছি উষ্ণতা হলেই হবে। আচ্ছা 9 দাগের প্রশ্ন দেখো, কিভাবে পরিবর্তন করবে, এটাও মাধ্যমিক 2023 সালের প্রশ্ন। দেখো CH ট্রিপল বন্ড CH মানে অ্যাসিটিলিন থেকে আমাকে বানাতে হবে CH3CH3, ঠিক আছে, অর্থাৎ C2H6 বানাতে হবে। এবার তোমাকে জানতে হবে যে C2H2 থেকে CH3CH3 বানাতে গেলে আমার কিসের উপস্থিতি দরকার। তো এটা দেখো হাইড্রোজেন এবং নিকেল চূর্ণ 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দরকার, বাস এটা তুমি দিয়ে দিলে এটা তৈরি হয়ে গেল। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে হয়ে যাবে পরিবর্তন। আচ্ছা এবার হচ্ছে 10 দাগের প্রশ্ন, একদম সহজ প্রশ্ন এগুলো, এবং আসে পরীক্ষায় এই প্রশ্নগুলো। এলপিজি ও সিএনজির মুখ্য উপাদানগুলির নাম লেখো। একদম জানো এলপিজি মুখ্য উপাদান বিউটেন, আর সিএনজির মুখ্য উপাদান হচ্ছে মিথেন গ্যাস। জানো এলপিজিতে প্রধান উপাদানটা মানে মুখ্য বলতে প্রধান উপাদান বিউটেন থাকে, আর সিএনজিতে মিথেন গ্যাস থাকে। এবার প্রশ্ন, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও সিএনজির মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ সৃষ্টি করে। তোমরা জানো যে সিএনজি ব্যবহার করলে সবচেয়ে বায়ু দূষণ কম হয়, তাই তো, সেই জন্য বর্তমানে বাস বা অন্যান্য গাড়ি সিএনজি গ্যাসের মাধ্যমে চালানোর ব্যবস্থা হয়েছে, ঠিক আছে, যাতে বায়ু দূষণটা কম হয়। এবার আমরা যাব 11 দাগের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও মাধ্যমিক 2017 সালে আসা প্রশ্ন, ঠিক আছে। দেখো আমাদের এই ভিডিওগুলো দেখলে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর সাথে পরিচয় হতে পারছো এবং সাথে উত্তরগুলোর সাথেও, ঠিক আছে। তোমাদের এখানে প্র্যাকটিসটা খুব ভালো হবে। 11 দাগের প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট কি, সাথে দিয়েছে ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কি। 2017 সালের প্রশ্ন, একদম হুবহু তোমাকে মুখস্থ করতে হবে যে 95.6% ইথানল আর 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। এই রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে 10 ভাগ পর্যন্ত বিষাক্ত মিথানল ও সামান্য
উৎকট স্বাদযুক্ত যেমন ন্যাপথা পিরিডিন মেশানো হয়। এই বিষাক্ত মিশ্রণকে ডিনেচার স্পিরিট বলা হয়। তাহলে দেখো রেকটিফাইড স্পিরিট কিন্তু আলাদা, ডিনেচার্ড স্পিরিটটা আলাদা। শুধুমাত্র ইথানল আর জলের মিশ্রণটা পার্সেন্টেজ গুলো মনে রাখবে, সেই মিশ্রণটাকে আমরা বলছি রেকটিফাইড স্পিরিট। এবার যখন সেই রেকটিফাইড স্পিরিটের মধ্যে বেশ কিছু বিষাক্ত পদার্থ মেশানো হচ্ছে, ঠিক আছে, মানে উৎকট সারযুক্ত যেমন ন্যাপথা পিরিডিন মেশানো হচ্ছে 10 ভাগ পর্যন্ত, তখন যে মিশ্রণটা তৈরি হয়ে গেল সেটাকে আমরা বলবো ডিনেচার্ড স্পিরিট। এবার দেখো 12 দাগের প্রশ্ন, 2017 সালে আসা প্রশ্ন। প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? এটা হচ্ছে প্রশ্ন 2 নম্বরের জন্য। উত্তরটা হবে যে প্রকৃতিতে মৃত্তিকাস্থ ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুজীব দ্বারা নিশ্চিত অন্তঃকোষীয় বহিঃকোষীয় বিভিন্ন রকম এনজাইমের উপস্থিতিতে প্রোটিনের রাসায়নিক বিয়োজন ঘটে এবং সরল অজৈব অণুতে পরিণত হয়। একদম স্বাভাবিক ব্যাপার যে তুমি যখন মাটিতে কোনো জৈব পলিমার তুমি ফেলে দিলে, মানে যেটা তোমার বিশ্লেষিত হয়ে যায়, এবার কি হবে সেটা যখন মাটিতে ফেলে দিলে, তো মাটির মধ্যে থাকা যে বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে, ছত্রাক রয়েছে, মানে বিভিন্ন অণুজীবগুলো রয়েছে, তাদের একটা উৎসেচক নিশ্চিত হবে, ঠিক আছে। সেই উৎসেচকটা তোমার কি করবে, ওই যে জৈব প্রোটিন তুমি যে পলিমারটা ফেললে বা রইলো সেটাকেও বিশ্লেষিত করে দেবে, ঠিক আছে। অন্তঃকোষীয় হোক বা বহিঃকোষীয় হোক, তাদের থেকে যে এনজাইমটা আসবে সেটা এটাকে বিশ্লেষিত করে দেবে, ব্যাস এটার বিয়োজন ঘটে যাবে। একদম সিম্পল ব্যাপার। এরপর দেখো 13 দাগের প্রশ্ন, এটা মাধ্যমিক 2018 সালে আসা প্রশ্ন। একটি জৈব যৌগের আণবিক সংকেত দিয়ে দিয়েছে C2H4O2। এবার বলেছে যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে NaHCO3 উৎপন্ন করে, মানে সোডিয়াম বাইকার্বনেট করলে CO2 নির্গত হয়। তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, ধীরে ধীরে রাখতে হবে যে যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে যদি NaHCO3 যোগ করা হয় তাহলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই প্রশ্নটা পরে যাচ্ছে, আগে আমরা জৈব যৌগটিকে শনাক্ত করব। এবার দেখো তোমাকে বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে সর্বমোট এই কথাই। তো দেখো প্রথমে হচ্ছে জৈব যৌগের আণবিক সংকেত আমরা জানি C2H4O2, ঠিক আছে। এবার বলেছে যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে যোগ করলে CO2 নির্গত হয়, এটাও ঠিক আছে। তাহলে যখন CO2 নির্গত হয় তখন জানতে হবে যে যৌগটা একটা অ্যাসিড, এটা কিন্তু মাথায় রাখো। CO2 নির্গত হচ্ছে, যৌগটা একটা অ্যাসিড, যার সংকেত এটা হবে CH3COOH এবং নাম হচ্ছে ইথায়োনিক অ্যাসিড অথবা অ্যাসিডিক অ্যাসিড। কেন কি করে বুঝলাম এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখবে। এবার এই যে মানে তোমাকে বুঝতে হবে, কিন্তু এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে না, কার উপস্থিতিতে কি হয় বা কার সাথে কি বিক্রিয়া করলে কি হয়, এগুলো একটু দেখে রাখতে হবে। এবারে তাহলে আমরা জৈব যে যৌগ ছিল সেটাকে শনাক্ত করে দিলাম। এবার দেখো গাঢ় H2 4 এর উপস্থিতিতে ইথানলের সঙ্গে ইথায়োনিক অ্যাসিড, মানে তোমার CH3COOH উত্তপ্ত করলে কি তৈরি হয়, ইথাইল অ্যাসিটেট এস্টারও জল উৎপন্ন হয়, মানে তোমার এস্টারিফিকেশন যে বিক্রিয়া আছে সেটা। এবার তুমি এখানে দিয়ে দিলে যে আমার যে জৈব যৌগটা উৎপন্ন হলো, মানে তোমার জৈব যৌগটা ছিল এইটা CH3COOH, তার সাথে আমি C2H5OH বিক্রিয়া করালাম, হিট দিলাম, H2SO4 উপস্থিতি দিলাম, বিক্রিয়া করে আমার কি তৈরি হবে, এই যে এইচটা আছে এই এইচটা OH এর সাথে যুক্ত হয়ে জল তৈরি করে বেরিয়ে যাবে, আর বাকি হলো CH3COO, তার সাথে C2H5 এখানে যুক্ত হয়ে গেল, এস্টারিফিকেশন বিক্রিয়া, এটাকে বলা হয় স্টার আর জল তৈরি হয়ে গেল। ব্যাস এইভাবে মুখস্থ রাখবে। আর ওটা মনে রাখতে হবে যে C2H4O2 এর সাথে NaCO3 যোগ করলে CO2 নির্গত হয়, তার মানে ওই যে যৌগটা ছিল সেই জৈব যৌগটা হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা 14 দাগের, আমরা ধীরে ধীরে একেবারে শেষের দিকে চলে এসেছি। তো বন্ধুরা তোমাদের প্রত্যেকেই বলবো, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চাইলে তোমরা ভিডিওটিকে শেয়ার করতে পারো। 14 দাগের প্রশ্ন, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ভীষণ গুরুত্বপূর্ণ, এবছরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, মাধ্যমিক 2016-তে আসা প্রশ্ন। এখানে কিছু লিখতে হবে না, 4টে ধাপ আছে, তোমরা এই ধাপটা মনে রাখবে কি করে, এটা হচ্ছে বড় বিষয়। দেখো প্রথম ধাপটা তুমি দেখো, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ইউভি রশ্মির উপস্থিতিতে। তো কি হবে, এখানে যে দুটো ক্লোরিন ছিল সেখান থেকে একটা ক্লোরিন এখানে চলে যাবে, আর এই CH3 একটা H কি হবে, এখানে যে দুটো ক্লোরিন ছিল সেখান থেকে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে, আর এখানে তৈরি হবে CH3Cl, প্রথম ধাপ। এবার সেকেন্ড ধাপ যেটা হবে সেটা হচ্ছে এইটার সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া হলো, ক্লোরিনের বিক্রিয়া হলে কি হবে, আবার কি হবে, এই যে Cl আছে, দুটো Cl আছে, একটা যুক্ত হয়ে যাবে আর একটা করে হাইড্রোজেন কমবে, এর সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে CH2 একটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে CH3 এর জায়গায় হয়ে যাবে CH2, আর এই দিকের একটা Cl যেহেতু এদিকে গেল তাহলে তৈরি হবে Cl2, আর এখানে তো একটা এখানে যে দুটো Cl2 আছে তার মধ্যে একটা Cl তো রইলো, আর ওই দিক থেকে একটা H এদিকে চলে গেল,
তাহলে HCl। এইভাবে তুমি দেখো প্রত্যেকটা ধাপে তুমি দেখো যে এইখানে Cl2 Cl3 Cl4 কার্বন সংখ্যা বাড়বে এবং হাইড্রোজেন সংখ্যা কমবে। ব্যাস, তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা যাব 15 দাগের প্রশ্ন। বলা হচ্ছে যে মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে কি হবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। মাধ্যমিক 2015 প্রশ্ন। তো মুখস্থ করবে যে মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে অদীপ্ত ফিকে নীলাভ শিখায় জ্বলে। তো তুমি লিখবে যে নীলাভ শিখায় জ্বলে এবং CO2 নির্গত হয়, জলীয় বাষ্প উৎপন্ন করে। ব্যাস, তুমি যদি এটা মনে না থাকে তুমি কি করবে, বিক্রিয়াটা করবে যে CH4 এর সাথে আমি অক্সিজেনকে বিক্রিয়া করব। এবার বিক্রিয়া যদি করি তাহলে আমার কি তৈরি হবে? তো প্রথমেই যেটা তৈরি হবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে আমাদের কি তৈরি হয়, জল তৈরি হয়। জলটাকে আমি প্রথমে আলাদা করে দিলাম। এবার বাকি রইলো কি, কার্বন বাকি রইলো, আর এখানে দুটো অক্সিজেনের মধ্যে একটা বাকি রইলো, তাহলে কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এবার যদি ব্যালেন্স হয়, দেখো ব্যালেন্স করে নাও। এদিকে দেখো 4টে হাইড্রোজেন আছে বাম দিকে, তাহলে ডান দিকে 2টো হাইড্রোজেন আছে, আমি আগে 2 বসিয়ে দিলাম, হয়ে গেল ব্যালেন্স। আর এখানে দেখো অক্সিজেন ডান দিকে অক্সিজেন হয়ে গেছে আমার 2 দুগুণে 4টে, কিন্তু এখানে আমার অক্সিজেন 2টো আছে, তাহলে এর আগে 2 বসিয়ে দিলাম, ব্যালেন্সটা হয়ে গেল। এবার তুমি যখন বিক্রিয়াটা করে নিলে তখন তুমি নিশ্চয়ই বুঝতে পারলে যে CO2 উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, এটা লিখে দিলে। আর এটা একটু মনে রাখবে যে নীলাভ শিখায় জলে যখন তোমার পোড়ানো হয়। চলে এসেছি আজকের ভিডিওর একেবারে শেষ প্রশ্নে। আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগলো। তোমাদের মূল্যবান যে মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা বলবে, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আবার আলোচনা করব। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখানে ফলো করে তোমাদের যাবতীয় পড়াশোনা সংক্রান্ত সমস্যা সেখানে আলোচনা করতে পারো, সেখানে পোস্ট করে তোমরা জানাতে পারো, আমরা তার উত্তর দেবো। 16 দাগের প্রশ্ন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়ার শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই যে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়া একদম হুবহু তুমি মুখস্থ রাখবে। এলপিজির একটি ব্যবহার লেখো। মাধ্যমিক 2017 সালে আসা প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে যে নিকেল অনুঘটকের উপস্থিতিতে, এটা মনে রাখতে হবে। আগেও কিন্তু আমি করলাম এই প্রশ্নটাকেই ঘুরিয়ে আগেও দিয়েছিল, ঠিক আছে? তো সুতরাং আগের বছর প্রশ্নগুলো করলেই অনেক কভার হয়ে যায়। তো নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160°C উষ্ণতায় প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়। ব্যাস, এটুকু তোমাকে লিখতে হবে। তুমি এটা লেখাটা মনে নেই, ঠিক আছে? তুমি আগে বিক্রিয়াটা করে নাও। CH1CH তার সাথে হাইড্রোজেন আর নিকেল চূর্ণ অনুঘটক 160°C আমি তাপমাত্রা দিলে আমার CH3 মানে C2H6 উৎপন্ন হয়। এবার তুমি এটাকে এখানে নিজের ভাষায় লিখে দিলে যে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160°C উষ্ণতায় আমার প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের সাথে অ্যাসিটিলিনের বিক্রিয়ায় হাইড্রোজেনের যুক্ত বিক্রিয়ায় আমার ইথেন তৈরি হয়, ঠিক আছে? এটা ইথেন, CH3 মানে আমরা জানি ইথেন। তো এই গেল তোমাদের 16টা প্রশ্নের আলোচনা, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের মতামত কেমন লাগলো কিনা। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী পার্ট 4 বা পর্ব 4 এর ভিডিওতে, এবং সেখানে আমরা বাকি যে 16টি বা 17টি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।